সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি দুপুরে বাংলাদেশে। আর শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। বেঁধে দেওয়া সময়ে গাদাগাদি করে রাজধানীতে ফিরলেন অনেকেই। ফেরিঘাটে মানুষের ভিড়। ভুল নীতি ও উদাসীনতায় পরিস্থিতি অবনতির শঙ্কা। এই ভুলের মাসুল আমি এই মুহূর্ত থেকেই তার ইঙ্গিত দেখতে পাচ্ছি, কিন্তু তার মূল ধাক্কাটা আমরা পাবো আরো 1 থেকে 2 সপ্তাহ পরে। ঢাকার হাসপাতালে বাইরের রোগীর চাপ অব্যাহত। ফের শুরু হলো অ্যাস্ট্রাজেনেকার টিকাদান। ভ্যাকসিন না দেওয়ার মৃত্যু ঝুঁকি 10 গুণ বেশি। রাজধানীতে বেড়েই চলেছে ডেঙ্গু সংক্রমণ। এডিস মশা নিধনের সিটি কর্পোরেশনের বিশেষ অভিযান। মদ, ইয়াবা এবং নেশাদ্রব্য সহ মডেল পিয়াসা ও মৌ আটক। পার্টিতে ডেকে ধনাঢ্য ব্যক্তিদের আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইলের অভিযোগ। লকডাউনে স্থবির খাতুনগঞ্জ পাইকারি বাজার। গুদামে ভোগ্যপণ্যের স্তূপ। অলস সময় কাটছে আড়তদার, শ্রমিকদের। টি-20 সিরিজের জন্য 17 সদস্যের দল ঘোষণা বাংলাদেশের। অজিতের নেতৃত্ব দেবেন ম্যাথু ওয়েড। জানাচ্ছিলাম শিরোনামগুলো। এছাড়াও আরো খবর নিয়ে আজকে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছে আমি শামসুজ্জোহা। দর্শক, আপনারা ঘরে কিংবা ঘরের বাইরে যেখানেই থাকুন, কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আপনার হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এবার যাচ্ছি পুরো খবরে। শিল্প কারখানা খোলার দ্বিতীয় দিনেও দেশের প্রধান নৌরুটগুলো দিয়ে ঢাকায় ফিরলেন কর্মজীবীরা। ভোর 6টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া থাকলেও এরপরেও অনেক লঞ্চ এসে ভিড়েছে সদরঘাটে। সকাল 10টা পর্যন্ত সদরঘাট টার্মিনালে সর্বমোট 40টির মতো লঞ্চ ভিড়েছে। বিপরীতে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে 8টি। তবে ঢাকায় আসা বেশিরভাগ লঞ্চে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী ফিরেছে। মানা হয়নি স্বাস্থ্যবিধি। এ নিয়ে প্রতিবাদ করায় বাকবিতণ্ডার ঘটনাও ঘটেছে নৌ কর্মচারীদের সাথে। যাত্রীদের অভিযোগ, হঠাৎ কারখানা খুলে দেয়ায় বিপাকে পড়তে হয়েছে তাদের। এছাড়া অতিরিক্ত ভাড়া নেয়ারও অভিযোগ করেছেন অধিকাংশ যাত্রী। লকডাউনে আটকে গেছি, আসতে পারিনি। ঠিক আছে, শুনছি যে একদিনের জন্য লঞ্চ হবে, তাই চলে আসছে ঢাকা। 12 দিন পরে আসছি। আমাদের অফিস খুলছে, যার জন্য আমাদের বস আসতে বলছে। প্যাডের টানে আসতে হবে তো, নালে বউ বলা ভান লইয়া বাপ মা লইয়া কি খাবো। যাত্রী ওই পরিমাণ যাত্রী ছিল, ঠিক আছে। স্বাস্থ্যবিধি মানার মতন কোনো পরকিয়া ছিল না, আর ভাড়াও নিয়েছে সেরকম ভাড়া। দেশের 2 প্রধান ফেরিঘাট দিয়ে এখনও আসছেন অনেকেই। সকালে কম থাকলেও বেলা বাড়ার সাথেই বেড়েছে যাত্রী চাপ। ভোর 6টা পর্যন্ত গণপরিবহন চালু থাকায় বেশিরভাগ যাত্রী বাসে ফেরি পার হয়ে ঢাকায় ফিরেছেন। বেলা 8টার পর থেকে বেড়েছে পায়ে হেঁটে আসা মানুষের সংখ্যা। পাটুরিয়া ফেরিঘাট থেকে ছোট যানবাহনে ভেঙে ভেঙে আসছেন যাত্রীরা। শিমুলিয়া এবং বাংলাবাজার ফেরিতে যাত্রী কম থাকলেও প্রতিটি লঞ্চ ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছে। লঞ্চে উপেক্ষিত থাকছে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। ভাড়া এখন তো 1 টাকার ভাড়া 5 টাকা দিয়ে যেতে হবে, কারণ তো যেহেতু আমাদের প্রয়োজন। পাংশা থেকে গাড়ি 100 টাকা ভাড়া, 80 টাকা নেয়। আজকে 250-300 টাকা নিচ্ছে। মানে গাড়ি লেগে টাইম আমরা যাইতেছি, ভাড়া বেশি, কি করুম? ওই জন্য কত মানুষগুলো কত কষ্ট করে যাইতেছে। ঢাকামুখী যাত্রী চাপের খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। প্রথমে যাচ্ছি মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন BM খোরশেদ তার কাছে। BM খোরশেদ, ফেরিঘাটে এখন আসলে যাত্রী চাপ আছে কিনা এবং করোনা সংক্রমণ বাড়লেও কেউ আসলে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা, সেখানে চিত্রটা কেমন? জোহা, স্বাস্থ্যবিধি একেবারে উপেক্ষিত হচ্ছে। যখন ফেরিতে দেখছি যাত্রীর চাপ বেশি থাকে, তখন কিন্তু গাদাগাদি করে আসে এবং সেখানে কিন্তু স্বাস্থ্যবিধি মানা একেবারেই হচ্ছে না। আর চাপ আমরা সকালে পরে থেকে দেখছি, যাত্রীর চাপ কিন্তু বেশ ভালোই বেড়েছে। আজও ফেরিতে কিন্তু দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাটে যে কয়েকটি ফেরি এসে ভিড়েছে, সবগুলো ফেরিতেই কিন্তু আমরা রাজধানীমুখী ঢাকামুখী যাত্রীর চাপ দেখেছি। এবং এই মুহূর্তে 3 নম্বর ফেরিঘাটে একটি ফেরি ভিড়েছে। আমরা দেখছি যে ফেরিটি যদি এখন বৃষ্টির কারণে কিছুটা লোড আনলোডে বিলম্ব হচ্ছে এবং
সেই ফেরিতেও কিন্তু আমরা দেখছি যে বেশ কিছু যাত্রী কিন্তু রয়েছে। এবং যে বিষয়টি রয়েছে, গণপরিবহন বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার কারণে যাত্রীরা, যারা কর্মস্থলমুখী যে সকল যাত্রী, তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছে। কারণ এইখানে ছোট ছোট যানবাহনে তাদেরকে ভেঙে ভেঙে যেতে হচ্ছে, এবং একইভাবে তারা কিন্তু ঘাটেও কিন্তু এই ভেঙে ভেঙে ছোট ছোট যানবাহনে তারা কিন্তু ঘাটে এসে পড়ছে। এবং যাত্রীদের অভিযোগ হচ্ছে যে অনেক বেশি, কয়েকগুণ বেশি ভাড়া নিয়ে তাদেরকে কিন্তু গন্তব্যে যেতে হচ্ছে। এবং এখন যারা যাচ্ছে মূলত বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে চাকরিজীবী কিংবা বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকও রয়েছে। তারা অনেকে আছে যে আগে ভাগে যাচ্ছে, অনেকের অফিস খোলা হলেও তারা কিন্তু একটু সময় নেই বা একটু ছুটি বাড়িয়ে আসলে তারা ছিলেন, এবং তারা কিন্তু এখন রাজধানী যাচ্ছে। তবে দুর্ভোগের মাত্রা বাড়িয়েছে গণপরিবহন বন্ধ থাকার কারণে, এবং এখন পাটুরিয়া ঘাটে বৃষ্টির কারণে আসলে দুর্ভোগ আরেকটু বাড়লো আর কি। জোহা, বুঝতে পারছি, আপনাকে ধন্যবাদ বিএম খোরশেদ। দর্শক, এবার আমরা যাচ্ছি আব্দুল্লাহপুরে সাইফুদ্দিন রবিনের কাছে। রবিন, আগের সংবাদে আপনি জানিয়েছেন যে ঢাকামুখী মানুষ সে তার চাপ রয়েছে, তো এখন সেটি আসলে কি অবস্থা দেখছেন? জোহা, আব্দুল্লাহপুরের চিত্রটা যদি বলতে চাই এক শব্দে, হযবরল অবস্থা। এখানে বিপুল সংখ্যক মানুষ, যানবাহনের চাপে নাকাল পরিবেশ, এবং স্বাস্থ্যবিধি সব কিছুর কোনো কিছুরই আসলে তোয়াক্কা করা হচ্ছে না। গায়ে গা ঘেঁষে ঘেঁষে মানুষ পায়ে হেঁটে আসছে, রিকশায় চড়ছে, মোটরসাইকেলে চড়ছে, সিএনজি, এমনকি বাস চলাচল করতেও দেখা যাচ্ছে। এই টঙ্গী ব্রিজ পার হয়ে এসে অনেকেই অভ্যন্তরীণ রুটে অর্থাৎ ঢাকার মধ্যকার রুটে বাসে যাত্রী পরিবহন করতেও আমরা লক্ষ্য করেছি এবং দেখেছি। অতিরিক্ত ভাড়া আদায়ও করা হচ্ছে, এবং বিপুল সংখ্যক মানুষের এই স্রোত, যারা আসলে গার্মেন্টস কিংবা রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের দোহাই দিচ্ছে, কিন্তু সেই সব প্রতিষ্ঠানের কর্মচারীদের অধিকাংশই আসলে গতকাল পর্যন্ত চলে এসেছে। এখন যারা আসছেন তারা নানান অজুহাতে, নানান কিছু বলে আসলে পথে নেমেছেন, এবং তাদের এই পথে নামার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রয়েছে, এবং সেটি খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই তুলছেন। গাবতলীতে যেমনটি দেখেছিলাম, বেশ কয়েকটি বাসকে আটক করা হয়েছে, আটকে রাখা হয়েছে দীর্ঘ সময়, পরবর্তীতে আবার ছেড়ে দেওয়া হয়েছে, যারা বিভিন্ন অজুহাতে আসলে রাস্তায় নেমেছেন এবং পরিবহন করছিলেন, যেখানে কয়েক গুণ বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। সব কিছু মিলিয়ে বলতে হয়, গাবতলী কিংবা আব্দুল্লাহপুর, এই ঢাকার প্রবেশ মুখগুলোতে একেবারে হযবরল পরিস্থিতি, সাধারণ মানুষের ব্যাপক ভিড়, যারা আসলে শ্রমজীবী মানুষ হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছেন, অনেক ক্ষেত্রে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানে কর্মচারী বলছেন, কিন্তু তার বাইরেও অনেকেই পথে নেমেছেন এই সুযোগটা নিয়ে। এবং সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও এক ধরনের ঘাম ঝরছে যে তাদের পরিবেশ, এই পরিস্থিতিটাকে ট্যাকেল দেওয়ার ক্ষেত্রে তারা বলছেন সাধারণ মানুষের সচেতনতার কোনো বিকল্প নেই, কেননা এই সময়টাতে এই বাড়তি চাপে স্বাস্থ্য ঝুঁকি আরও বেড়ে গেল। জোহা, বুঝতে পারছি, আপনাকে ধন্যবাদ রবিন এখন যোগ দেওয়ার জন্য আমাদের সাথে। সাইফুদ্দিন রবিন জানাচ্ছিলেন আব্দুল্লাহপুর থেকে। সরকারের ভুল নীতি আর মানুষের উদাসীনতায় কার্যকর হচ্ছে না লকডাউন, এমন মূল্যায়ন করে জনস্বাস্থ্যবিদরা বলছেন সামনে পার করতে হবে আরও কঠিন সময়। 1-2 সপ্তাহ পর করোনার সংক্রমণ ও ভয়াবহতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। কঠোর লকডাউন শেষ হওয়ার কথা 5 আগস্ট। তার আগে হঠাৎ করেই 1 আগস্ট খুলে দেওয়া হলো রপ্তানিমুখী শিল্প কারখানা। গণপরিবহন বন্ধ থাকায় সব পথেই দেখা গেল মানুষের উপচে পড়া ভিড়। পরে সাময়িকভাবে বাস লঞ্চ চালু হলেও মানানো যায়নি স্বাস্থ্যবিধি। প্রশাসনিক এসব সিদ্ধান্তকে হঠকারী বলছেন জনস্বাস্থ্যবিদরা। আমাদের কেস বেড়ে গিয়েছে, ঈদের সময় আমরা যে ছাড়গুলো দিয়েছি সেগুলোর কারণে বেড়েছে, ঈদের পরবর্তীতে আমরা যে ভুলগুলো করেছি, কাজেই আমাদের এই ভুলের মাসুল আমি এই মুহূর্ত থেকেই তার ইঙ্গিত দেখতে পাচ্ছি, কিন্তু তার মূল ধাক্কাটা আমরা পাবো আরো 1 থেকে 2 সপ্তাহ পরে। লকডাউনের উদ্দেশ্য ছিল 14 দিন যে যেখানে থাকেন সেখানেই অবস্থান করুন। হঠাৎ করে শিল্প কারখানা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার সিদ্ধান্তে সবাই যেভাবে ঢাকামুখী হচ্ছে, আরো 14-15 দিন পর আমরা আরেকটা ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে পারি। লকডাউন চলাকালেই হু হু করে বেড়েছে করোনার সংক্রমণ। টানা 1 সপ্তাহ মৃত্যুর সংখ্যা 200-র ওপরে। পরীক্ষা অনুপাতে শনাক্তের হারও 30% নিচে নামছেই না। পরিসংখ্যান বিশ্লেষণ করে এই লকডাউনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন জনস্বাস্থ্যবিদরা। সবকিছু মিলিয়ে আসলে লকডাউনের যেই ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা প্রথম থেকেই সঠিক হয়নি। লকডাউনের মধ্যেও আবার কলকারখানা খুলে দেয়া বা আবার কলকারখানা খোলা রাখা অবস্থায়
গণপরিবহন বন্ধ রাখা। তো এই জাতীয় অসঙ্গতিপূর্ণ সিদ্ধান্তগুলো যখন থাকে তখন সেই লকডাউন আসলে কার্যকর হয় না। প্রতিদিন যেভাবে মানুষের মৃত্যুর মিছিলের সংখ্যাটি বাড়ছে, আগামী 14-15 দিন পর এই সংখ্যাটি কিন্তু বহুগুণ বেড়ে যেতে পারে এবং এই সংকট মোকাবেলা করার যে সক্ষমতা তাও আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সংক্রমণ মোকাবেলায় বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দিচ্ছেন জনস্বাস্থ্যবিদরা। কেবলমাত্র অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন দিয়ে হুট করে এই সিদ্ধান্তগুলো নিলে হয় না। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর হাসপাতালগুলোতে কমছেই না কোভিড রোগীর চাপ। আজও আক্রান্তদের বেশিরভাগই আসছেন ঢাকার বাইরে থেকে। দিন গেলেই দীর্ঘ হচ্ছে করোনা শনাক্তের হার এবং মৃত্যু সংখ্যা। এতে স্বজন হারানোর আর্তনাদে ভারী হচ্ছে করোনা হাসপাতালের চারপাশ। এদিকে অধিকাংশ হাসপাতালে ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি রয়েছে, ফাঁকা নেই আইসিইউ বেডও। প্রতিদিনের মতো আজও ঢাকার বাইরে থেকে আসা রোগীরা বিভিন্ন হাসপাতাল ঘুরে হয়রান হচ্ছেন। বেড ফাঁকা না থাকায় ফিরে যেতে হচ্ছে। তবে কিছু ক্ষেত্রে অবস্থা বিবেচনায় ভর্তি নিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে অবহেলা না করে সকলকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়াও কোভিড পরীক্ষা করাতে আসা মানুষের দীর্ঘ লাইন তৈরি হয়েছে বুথগুলোর সামনে। অক্সিজেন ছাড়া 2 মিনিট কিংবা 5 মিনিট রাখা সম্ভব না। ঢাকা মেডিকেল গেছি, এই জায়গা থেকে এই জায়গা পাঠা দিছে, নয়সি বারে এক্সরে করছে, রক্ত পরীক্ষা করছে, কালকা ভর্তি দেয় না। আবার আজকে সকালে উঠে আইসি, হয়ে গেছে এর থেকে এসে অনেক মিনতি করে পরে ভর্তি নিয়েছে। ভর্তি নেওয়ার পরে ওই রোগীর অবস্থা মনে করেন পালস সিচুয়েশন 70, 80, 90 এরকম থাকে, এখন নর্মাল ওয়ার্ডে আছে। করোনা এবং উপসর্গ নিয়ে গেল 24 ঘন্টায় দেশের কয়েকটি জেলায় 144 জনের মৃত্যু হয়েছে। এর মাঝে বগুড়ায় করোনা এবং উপসর্গ নিয়ে মারা গেছেন 26 জন। বরিশালের শেরেবাংলা মেডিকেলে মৃত্যু হয়েছে 23 জনের। তাদের 5 জন করোনা আক্রান্ত এবং বাকি 18 জন নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। রাজশাহী মেডিকেলে প্রাণ গেছে 15 জন রোগীর। চট্টগ্রামে মৃত্যু 11 জনের। কুষ্টিয়ায় বিশেষায়িত হাসপাতালে 9 জন এবং একই সংখ্যক রোগী মারা গেছে কুমিল্লায়। চাঁদপুরে 8 জন মারা যাওয়ার খবর জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়াও খুলনার বিশেষায়িত হাসপাতালে 6, দিনাজপুরে 5, শেরপুর এবং ঠাকুরগাঁওয়ে 3 জন করে, পটুয়াখালীতে 2 এবং লক্ষ্মীপুরে 1 জনের মৃত্যু হয়েছে। প্রায় 2 মাস বিরতির পর আজ থেকে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। রাজধানী এবং ঢাকা বিভাগ জুড়ে এই টিকা দেওয়া হচ্ছে। ভারত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার রপ্তানি বন্ধ করে দিলে দেশের মজুদ শেষ হওয়ায় দ্বিতীয় ডোজ দিতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর। টিকার মজুদ শেষ হওয়ায় দীর্ঘ সময় ধরে দেশের 15 লাখের বেশি মানুষ এই টিকার অপেক্ষায় ছিলেন। অবশেষে আজ অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ নিতে পারায় স্বস্তি জানিয়েছেন টিকা গ্রহীতারা। আগামী 7 আগস্ট থেকে দেশ জুড়ে শুরু হবে এই ডোজ প্রদান। কর্তৃপক্ষ জানায়, যারা দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য SMS পেয়েছেন তারা আগের বার্তা দেখিয়ে পূর্ব নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। তবে অবশ্যই সাথে নিতে হবে প্রথম ডোজ নেয়ার কার্ডটি। সবাই বলতে সেকেন্ড ডোজ দেওয়ার দরকার, তাই দিয়েছি। ওদের ছিল না বলে দিতে পারে নাই। আমি তো যখন সুস্থ হয়েছে পর থেকে যোগাযোগ করতেছি, তাদের কাছে ইন্স্যুরেন্সের মধ্যে দিতে পারে। কয়েকবার আমি আসছি হাসপাতালে, বলে যে আমার কাছে নাই, আসলে আপনার জানান। 2 ডোজ ভ্যাকসিন গ্রহীতাদের তুলনায় যারা টিকা নেননি তাদের মৃত্যু ঝুঁকি 10 গুণ বেশি। দৈব চয়নের ভিত্তিতে 30 ঊর্ধ্ব 1334 জনের উপর গবেষণা চালিয়ে এই তথ্য জানিয়েছে IEDCR। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, টিকা না নেয়াদের মৃত্যুর হার 3%, আর যারা 2 ডোজ সম্পন্ন করেছেন তাদের মৃত্যুর হার মাত্র 0.3%। টিকা না নেওয়া রোগীদের মধ্যে শ্বাসকষ্টজনিত জটিলতার হার 11%। অন্যদিকে পূর্ণ ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে এই হার 4%। টিকা নেওয়ার পরেও করোনায় আক্রান্ত 10% রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তবে টিকা না নেওয়াদের মধ্যে এই হার 32%। এদিকে BSMMU পরিচালিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণকারী 98% মানুষের শরীরে অ্যান্টিবডি পাওয়া গেছে। চলতি বছর এপ্রিল থেকে জুলাই পর্যন্ত 209 জনকে নিয়ে গবেষণা করা হয়েছে যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানি রোগ হয়েছে। তাদের দেহ একই রকমভাবে অ্যান্টিবডি তৈরি হয়েছে। তবে টিকা নেওয়ার পর 42% শরীরে মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে। দর্শক, এবার রাজধানী মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে যাচ্ছি। আমাদের সহকর্মী আল আমিন হক সেখানে রয়েছেন। আল আমিন, হাসপাতালে ঠিকমতো সেবা মিলছে কিনা, যারা সেবা নিতে আসছেন তাদের কাছ থেকে আপনি কেমন জানছেন, আর আজকের যে টিকাদান কর্মসূচি সেটি সম্পর্কে জানতে চাই।
সেবাদান আসলে কর্মসূচি চলছে। টিকাদান কর্মসূচি তো সকাল থেকে শুরু হয়েছে এবং অ্যাস্ট্রাজেনেকার টিকা আপনি জেনে থাকবেন দীর্ঘ 4.5 মাস পর বিরতি দিয়ে শুরু হয়েছে। যারা দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করছিলেন সেই অপেক্ষার পালা ফুরিয়েছে এবং আপনি জেনে থাকবেন ভারত থেকে আমাদের 3 কোটি ডোজ টিকার যে চুক্তি হয়েছিল, দুর্ভাগ্যবশত সেই টিকা আমরা সবটি শেষ পর্যন্ত পাইনি। অর্থাৎ আমাদেরকে তারা, বাংলাদেশ সরকারকে তারা 50 লাখ ডোজ টিকা দিয়েছিলেন এবং এর আগে 20 লাখ ডোজ টিকা দিয়েছিলেন উপহারে। সব মিলে 70 লাখ ডোজ টিকা নিয়ে আমাদের বাংলাদেশের আসলে টিকা কার্যক্রম শুরু হয়, গণটিকা কার্যক্রম, এবং সেটি এক পর্যায়ে বন্ধ করে দিতে হয় যখন ভারত সেই চুক্তি মোতাবেক সেই টিকা দিতে অস্বীকৃতি জানায়। অর্থাৎ তারা যখন টিকা দেয়নি তখন আসলে প্রায় 15,23,000 লোককে অ্যাস্ট্রাজেনেকার টিকার জন্য অপেক্ষা করতে হয় দীর্ঘ 4 থেকে 5 মাস পর্যন্ত। এবং আপনি জেনে থাকবেন 8 সপ্তাহ, 12 সপ্তাহ কিংবা 16 সপ্তাহ আসলে কোনটি বেশি কার্যকর এই যে টিকা দেওয়ার ব্যবধানে। এবং যারা অ্যাস্ট্রাজেনেকার টিকা পাচ্ছেন তারা কিন্তু প্রায় 16 সপ্তাহ পর টিকা নিচ্ছেন এবং সেটি নিয়ে এখনও গবেষণা হয়নি, সেটি কতটা কার্যকর হবে সেটি নিয়ে সন্দেহান রয়েছে। তারপরও যারা টিকা নিতে আসছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে এই বিষয়ে এতদিন অপেক্ষার পরেও যে টিকা পেয়েছেন এই জন্য তারা আসলে বেশ খুশি। এবং সব মিলিয়ে রাজধানীর ভেতরে এখন টিকা দেওয়া হচ্ছে এবং ঢাকা জেলার, অর্থাৎ ঢাকার বিভাগের সব জেলাতেই কিন্তু এই অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হচ্ছে এবং 7 তারিখ থেকে সারা বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হবে। এবং এই অপেক্ষার পালা শেষে মানুষ টিকা পাচ্ছে, সেটা আসলে স্বস্তির খবর। অর্থাৎ 4 মাসের কাছাকাছি সময় পরে হলেও তারা স্বস্তি জানিয়েছেন টিকা পাওয়া। আপনাকে ধন্যবাদ আলামিন হক। করোনায় গুরুতর রোগীর জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজন হাই ফ্লো অক্সিজেন, অথচ আইসিইউ বেড একেবারেই সীমিত, পর্যাপ্ত নয় সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ লাইনও। শেষ ভরসা অক্সিজেন সিলিন্ডারও পাওয়া যায় না সময় মতো। এখনও চালু হয়নি নতুন স্থাপিত অক্সিজেন ট্যাঙ্ক। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান চিত্র এমনই, যদিও পরিচালক বলছেন অক্সিজেনের সংকট নেই। কাউসার হোসেনের প্রতিবেদন। এই লাইন বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর স্বজনদের। সবার অপেক্ষা অক্সিজেন সিলিন্ডারের জন্য। আগাম নাম লিখিয়ে লাইনে দাঁড়িয়ে অনেকের ভাগ্যেই সময় মতো জোটে না অক্সিজেন সিলিন্ডার। 72 নাম্বার ছিল তো, 70 দিছে পরে শেষ হয়ে গেছে, তখন আবার নতুন করে সিরিয়াল দিলাম। সিলিন্ডার যদি আরো দ্রুত আসতে পারতো তাহলে হয়তো রোগী আরো ভালো হইতো। 300 শয্যার করোনা ইউনিটে রোগী ভর্তি থাকছে সবসময় বেশি। আইসিইউ শয্যা মাত্র 22টি। সেন্ট্রাল অক্সিজেন লাইন আছে 160টি বেডে। বাকিদের নির্ভর করতে হয় সিলিন্ডারের ওপর, তাও পাওয়া যায় না সময় মতো। স্টকে আছে বলে যে ইমার্জেন্সি রোগের জন্য, তো কোনটা ইমার্জেন্সি? যে এখন মারা যাচ্ছে সে ইমার্জেন্সি, না যে আসবে সে ইমার্জেন্সি? আইসিইউতে ট্রান্সফার করা হয়েছে, এখন পর্যন্ত আমরা আইসিইউর সিট পাইনি। যদিও হাসপাতাল পরিচালক বলছেন অক্সিজেন সংকট নেই করোনা ইউনিটে। অনেকে আতঙ্কে থাকে যে আমার বুঝি অক্সিজেন শেষ হয়ে যাবে, আমি তখন রাতের বেলা কোথায় যাব, কি করব। এইটা তখন বোঝা যায় যে আসলে ক্রাইসিস, কিন্তু আসলে এটা আমরা নিশ্চিত করেছি যে আপনাদের যখন লাগবে তখনই পাবেন। পরিচালক জানান আরও 50টি বেডে সেন্ট্রাল অক্সিজেন লাইন দেওয়ার জন্য গণপূর্ত বিভাগকে চিঠি দেয়া হয়েছে। করোনা ইউনিটে অক্সিজেন সরবরাহের সক্ষমতা বাড়াতে 10,000 লিটার তরল অক্সিজেন ধারণ ক্ষমতার এই ট্যাঙ্কটি বসানো হয়েছে সম্প্রতি। তবে অক্সিজেনের দাম নিয়ে সরবরাহকারী প্রতিষ্ঠান আর মেডিকেল কর্তৃপক্ষের দর কষাকষিতে এখনও চালু করা যায়নি এটি। জানা গেছে তরল অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান এক্সপেক্ট্রার সাথে চুক্তি করতে হাসপাতাল পরিচালককে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু অন্য কোম্পানির তুলনায় অক্সিজেনের দাম বেশি চাইছে এই প্রতিষ্ঠানটি। চড়া দামে এক্সপেক্ট্রাকে কাজ দিতে স্বাস্থ্য অধিদপ্তরের হস্তক্ষেপ ভালোভাবে দেখছে না নাগরিক সমাজ। যে এখানে অক্সিজেন সিলিন্ডারের জন্য টেন্ডার আসবে, টেন্ডার তো স্থানীয় ভিত্তিতে সলভ হবে, সেখানে স্বাস্থ্য অধিদপ্তর কেন নজরদারি খবরদারি করবে? সুতরাং পিছন থেকে নজরদারি খবরদারির মধ্যেই কিন্তু দুর্নীতির গন্ধটি আছে। 10,000 লিটারের অক্সিজেন ট্যাঙ্ক প্রতিবার রিফিলের জন্য 25,000 ও পরিবহন বাবদ 14,000 টাকা দর দিয়েছে এক্সপেক্ট্রা। বিপরীতে রিফিলে 14,000 ও পরিবহন বাবদ 2,000 টাকা দর দিয়েছে আরেকটি কোম্পানি। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। করোনার ভয়াবহ প্রকোপের মধ্যে বেড়েই চলেছে ডেঙ্গুর সংক্রমণও। দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বলছেন ডেঙ্গু ছড়িয়ে পড়া ঠেকানো না গেলে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থায় পরিস্থিতি সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়বে।
মানিকনগরের মধ্যবয়সী ইসমাইল হোসেন, পেশায় রিকশা চালক। 7 দিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় দিশেহারা পরিবারটি। আমার যেদিকে প্রথম জ্বরটা উঠছে, প্রথম জ্বর আমি তোর ল্যাবের উঠে দিয়া কম্বল দিয়েছে, কম্বলের পরে তোর সকল দিয়ে আমার দিয়া দায়িত্ব ধরে রাখছে। 5 বছরের সামিয়া, সপ্তাহ খানেক ধরে জ্বর, পরীক্ষায় ধরা পড়েছে ডেঙ্গু। বাবা মা সন্তানকে নিয়ে এসেছেন রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে। ভয়ঙ্কর করোনার এই সময়ে ডেঙ্গুর সংক্রমণ হয়েছে আরও একটি আতঙ্কের কারণ। জ্বরের মাত্রা দেখে একটা 4 জ্বর ছিল, তারপরে একটা টেস্ট দিল, টেস্ট দেওয়ার পরে টেস্টে ডেঙ্গু ধরা পড়ছে। রোববারের তথ্য অনুযায়ী সারা দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে 862 জন, যাদের বড় অংশই ঢাকায়। করোনাকালে নতুন দুশ্চিন্তা ডেঙ্গু, তাই দ্রুত পদক্ষেপের তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। লাস্ট 15 দিনে যে পরিমাণ ডেঙ্গু আসছে, এভাবে যদি বাড়তে থাকে আসলে কোভিডের চেয়েও ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করবে। প্লেটলেট কাউন্ট সাধারণত 10,000-এর নিচে না নামলে ব্লিডিং হইতো না, কিন্তু এবার দেখা যাচ্ছে যে 70,000 প্লেটলেট কাউন্ট, তার হচ্ছে পারেক্টাল ব্লিডিং নিয়ে আসতেছে। ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় রাজধানীতে 4টি হাসপাতাল নির্ধারণ করেছে সরকার, কিন্তু বাস্তবতা হচ্ছে রেলওয়ে আর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল এখনও প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি। ক্রিটিক্যাল ডেঙ্গু পেশেন্টকে যে কন্টিনিউয়াস ইমার্জেন্সি সিবিসি সাপোর্ট এবং অন্যান্য যে প্যাথোলজিক্যাল মার্কারগুলো করতে হয়, সেটা কিন্তু আমরা এখনও পারি না। অফিসিয়ালি কোনো অর্ডার বা কোনো প্রজ্ঞাপন বা কোনো চিঠি পাইনি। আমাদের যতটুকু প্রিপারেশন আছে এর মধ্যে আমরা সবাইকে অ্যালার্ট করে দিয়েছি, ডাক্তারদেরকে। লকডাউনে শহরের সরকারি বেসরকারি স্থাপনা বন্ধ থাকায় এডিস মশার প্রজননের সুযোগ তৈরি হয়েছে। তবে অন্য বছরের তুলনায় এখনও রোগীর সংখ্যা অনেক কম বলে দাবি ঢাকা দক্ষিণের মেয়রের। আমরা আশঙ্কাজনক অবস্থানে এখনো যাইনি। আমরা সামগ্রিকভাবে সবাই প্রচেষ্টা করছি যাতে করে গতবার 2020 সালে যেরকম আমরা সফল হয়েছিলাম, আমরা সেই পর্যায়ে অগাস্টের মধ্যেই যেন আমরা শূন্যের কোঠায় নিয়ে আসতে পারি। বিশেষজ্ঞরা এডিস মশা নিধন কার্যক্রম আরও জোরদারের পরামর্শ দিয়েছেন। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতে সচেতন হতে হবে নাগরিকদের, তবেই কমবে ডেঙ্গুর প্রকোপ। যমুনা নিউজ, ঢাকা। 15 আগস্টের ভয়াবহ হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ নেতারাই জড়িত ছিল। খন্দকার মোশতাকের নেতৃত্বে 31 জন মন্ত্রিসভায় শপথ নিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে লালমনিরহাট জেলায় করোনা হেল্প সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। বলেন, নিজেদের অপকর্ম ঢাকতে অন্যদের দোষারোপ করে লাভ নেই। হত্যা, সন্ত্রাস এবং প্রতারণার রাজনীতি বাদ দিয়ে সংশোধন হয়ে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। বলেন, করোনা মোকাবেলায় সরকার ব্যর্থ, জনগণের জীবন নিয়ে তারা ছিনিমিনি খেলছে। চিকিৎসা না পেয়ে হাসপাতালের বারান্দায় ও রাস্তায় মরছে মানুষ। সরকার ভোটে নির্বাচিত না হয় জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। মোশতাক সাহেবের সঙ্গে পুরো 31 জনের মন্ত্রিসভা গিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের রক্তের উপর দিয়ে গিয়ে হেঁটে গিয়ে তারা মন্ত্রিত্বের শপথ নিয়েছে। এই হত্যাকাণ্ড তো আপনারা ঘটিয়েছেন, আওয়ামী লীগ ঘটিয়েছে, অন্য কেউ তার সঙ্গে জড়িত ছিল না। ওই মাছ দিয়ে শাক ঢাকার চেষ্টা করবেন না। নিজেদের অপকর্ম ঢাকার জন্য অন্যকে দোষারোপ করে লাভ নেই। মডেল ও উপস্থাপিকা ফারিয়া মাহবুব পিয়াসা এবং মডেল মৌ আক্তারকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। আলাদা অভিযানে তাদের 2 জনের বাসা থেকে মদ, ইয়াবা সহ নেশাজাতীয় দ্রব্য উদ্ধার হয়েছে। পুলিশ বলছে, পার্টিতে ধনাঢ্য ব্যক্তি কিংবা তাদের সন্তানদের ডেকে কৌশলে আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল করত তারা। গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাতে মডেল পিয়াসার বাড়িধারার বাসায় অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। বিভিন্ন সময়ে শিল্পপতি, ব্যবসায়ীদের ব্ল্যাকমেইল করার অভিযোগে আটক করা হয় পিয়াসাকে। ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার মহিদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে তার বাসা থেকে মদ, ইয়াবা ও সীসা উদ্ধার করে পুলিশ। পরে রাত 12টার দিকে আরেক মডেল ও অভিনেত্রী মৌ আক্তারের বাসায়ও অভিযান চালায় ডিবির আরেকটি দল। সেখানেও মদ ও ইয়াবা উদ্ধার করা হয়। 2 মডেলই এক চক্রের সদস্য বলে দাবি পুলিশের। বিভিন্ন সময় পার্টির আয়োজন করে ডেকে আনত ধনাঢ্য ব্যক্তি কিংবা তাদের সন্তানদের। মদের আসর বসিয়ে পরে সুযোগ মতো তুলে নিত আপত্তিকর ছবি। এগুলোই পরে ব্যবহার করত ব্ল্যাকমেইলের অস্ত্র হিসাবে। এরা একই চক্রের সদস্য, এরা হলো রাতের রানী।
এরা দিনের বেলা ঘুমায়, রাতের বেলা হলে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্লাবে, বিভিন্ন জায়গায় তারা পার্টি করে সেই পার্টিগুলিতে তারা আমন্ত্রণ জানায় মানে সমাজের বিশ্ববিদ্যালয়ে পড়ো অথবা উচ্চবিত্ত সন্তানদেরকে, তাদেরকে নিয়ে তারা কিন্তু আপত্তিকর ছবিগুলো তুলে ব্ল্যাকমেলিং করে তাদেরকে, তাদের সন্তান তাদের বাবা মাকে দেখাবে ভয় করে তারা কিন্তু টাকাগুলি হাতিয়ে নিচ্ছে। যেহেতু মাদক পেয়েছি, ইয়াবা পেয়েছি, এগুলির প্রেক্ষিতে আমরা মাদকদ্রব্য আইনে ৬০০ থানায় মামলা, মামলার একটি মামলা হবে, গুলশান থানায় মামলা হবে। 2017 সালের মে মাসে বনানীর রেইনট্রি হোটেলে 2 বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের শিকার হন। ওই ঘটনায় দায়ের করা মামলার এজাহারে নাম ছিল ফারিয়া মাহবুব পিয়াসার। বাড়িতে মদ পাওয়ায় মাদকদ্রব্য সহ প্রতারণা মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। রিমান্ডেও নিতে চায় 2 মডেলকে। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। পাল্টে গেছে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের চিত্র। লকডাউনে ব্যবসা বাণিজ্য লেনদেন অনেকটা স্থবির। দূর দূরান্ত থেকে আসছে না পাইকাররা। সরবরাহ কমায় গুদামে জমেছে ভোগ্যপণ্যের স্তূপ। অলস বসে আছেন আড়তদার আর শ্রমিকরা। এ যেন খাতুনগঞ্জের অন্য এক রূপ। নেই পণ্য বোঝাই ট্রাকের সারি, অগণিত মানুষের হাঁকডাক। আড়তে সারি সারি বস্তায় মজুত করা পণ্য, কিন্তু ক্রেতা নেই। আড়তদারদের অভিযোগ, কঠোর লকডাউন আর টানা বৃষ্টির প্রভাব পড়েছে বেচাকেনায়। পাশাপাশি পরিবহন খরচ বৃদ্ধি ও চেকপোস্টে নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে বলে দূরদূরান্তে পণ্য সরবরাহের পরিমাণও কমেছে। লকডাউন এর ভিতরে বৃষ্টি সবগুলো মিলে কোনো কাস্টমার খরিদ্দার আসতে পারতেছে না। অনেক সময় দেখা যায় যে 100 বস্তা 200 বস্তা বা 300 বস্তার অধিক এরকম হয়। এই লকডাউনের কারণে সে বেচা বিক্রিটা কিন্তু নেই। যে আমাদের তো কাঁচামাল যেগুলো আছে এগুলো বিক্রি করতে না পারলে কয়েকদিন পরে পচে যাবে। এ অবস্থায় বড় অঙ্কের লোকসানের শঙ্কায় আছেন আড়তদাররা। বস্তায় বস্তায় পড়ছে পেঁয়াজ ও আদা, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। এই প্রভাবটা যদি কেটে যায় তারপর আবার দাম বাড়তেও পারে পরবর্তীতে। রসুনের দাম গত সপ্তাহে মানে ঈদের আগে ছিল 15 টাকা 20 টাকা, আর সেই রসুন আমরা 100 থেকে 103 টাকা পর্যন্ত বেচতেছি রসুন। ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকারের সহযোগিতা চান খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। সরকারের কাছে চাই আমাদের সহযোগিতা করুক, প্রণোদনা দেয়, কিংবা ব্যাংকের ঋণ যদি কিছু কমিয়ে দেয়। সুরাহা সরকার যদি না করে তাহলে আমরা কি করে ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য চালিয়ে নেব, কারণ এদিকে ব্যাংকের লোন টোন এইসব নিয়েও অনেক কষ্টে আছি আমরা। দেশের সবচেয়ে বড় এই পাইকারি বাজারে স্বাভাবিক সময়ে দৈনিক লেনদেন হয় গড়ে প্রায় 1000 থেকে 1200 কোটি টাকা। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। বৈধ পথে রেমিটেন্স আয় দেশে আনতে চায় সরকার। উৎসাহ যোগাতে দেওয়া হচ্ছে 2% প্রণোদনা। সুফলও মিলেছে, বেড়েছে প্রবাহ। কিন্তু বিদেশ থেকে টাকা পাঠালেই প্রণোদনার সুবিধা দেওয়া কতটা যৌক্তিক? ঢালাও এমন সুবিধার বিপক্ষে পরিকল্পনা মন্ত্রী। আর প্রবাসী কল্যাণ মন্ত্রী মনে করেন হুন্ডির অর্থ যাতে এই সুবিধা না পায় সেই বিষয়ে সতর্ক হতে হবে। প্রবাসী আয়ে ভর করে সমৃদ্ধ বৈদেশিক মুদ্রার মজুদ বা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ। করোনা মহামারীতেও থেমে নেই অর্থের প্রবাহ। 2% প্রণোদনা দিচ্ছে সরকার, তাই অন্য যে কোনো সময়ের তুলনায় বিদেশ থেকে বেশি আসছে অর্থ। হিসেব বলছে বিদায়ী অর্থ বছরে রেকর্ড প্রবাসী আয় দেখে বাংলাদেশ, যার পরিমাণ $2,477 কোটি, যা গেল অর্থ বছরের চেয়ে 36 ভাগ বেশি। 2019-20 অর্থ বছর থেকেই প্রণোদনা দেয়া শুরু করে সরকার। প্রশ্ন হচ্ছে, সবার জন্য 2% প্রণোদনার সুবিধা কি উন্মুক্ত রাখা উচিত? এক্ষেত্রে মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে বলে মনে করেন পরিকল্পনা মন্ত্রী। প্রণোদনাটা সেখানেই যাবে যেখানে বেশি জরুরি, সিলেক্ট করে 4% করে দেন। প্রকৃত গরিব যারা ওখানে কষ্ট করে খায়, রোদের মধ্যে কাজ করে, উট পালে, খেতে কাজ করে, তারা মাসে $500 পাঠায়। সে যদি 3%ও পায়, 4%ও দিয়ে দেন, তাদের মতো এটা ভালো। অন্য জায়গাতেও শঙ্কা দেখছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বলা হচ্ছে সুবিধা নিতে হুন্ডির অর্থ আসছে দেশে, আর সেই অর্থে প্রণোদনা দিচ্ছে সরকার। হুন্ডিও করতেছে এবং বেনিফিটও পাচ্ছে এটার। তো এই বিষয় নিয়ে আমরা একটু খবরদারি করছি, কোনো জায়গায় একটু আইন কানুনের চেঞ্জ করে কিছু একটা আনা যায় কিনা। প্রণোদনার পরিমাণ বাড়াতে প্রস্তাব দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সেই প্রস্তাব যাচাই বাছাই করছে অর্থ মন্ত্রণালয়। যেটা আমরা অলরেডি প্লেস করেছি ফাইন্যান্স মিনিস্ট্রিতে,
হ্যাঁ, ওটার কিন্তু এখনো চিন্তা আছে, ওটা কিন্তু নাকচ হয় নাই। বাংলাদেশ ব্যাংক বলেন বা ফাইন্যান্স মিনিস্ট্রি বলেন, ওনারা তো অনেক দিক দিয়ে দেখেন, ওনারা সবকিছু দেখে তারপর সিদ্ধান্ত দেবে। তালিকা আছে কোন কোম্পানিতে যাচ্ছে, কি রেটে যাচ্ছে, কত টাকা মাইনে নিয়ে যাচ্ছে, এগুলো সব আমাদের এখানে আছে। এটা অ্যাপ তৈরি করে ক্লিক করলে মান্নান ডাল্লা কোম্পানিতে মাসে কত ডলার পেলে বেরিয়ে যাবে। বিশ্লেষকদের মতে দুটি ভাগে ভাগ করে প্রণোদনার অর্থ দেয়া গেলে সুফল মিলবে। বৈধ পথে রাষ্ট্রের প্রবাসী আয় পাঠাচ্ছেন বা রেমিটেন্স পাঠাচ্ছেন, তাকে যদি রাষ্ট্র একটা সুবিধা দিতেই পারেন। যারা অনেক খরচ করে গিয়েছেন তাদের জন্য আমরা সেটাকে হয়তো 4% করব। একটা তো হচ্ছে আপনি সবার জন্য একটা ব্যবস্থা করলেন, আর একটা হচ্ছে যে পিছিয়ে পড়া মানুষ তাকে যে একটু এগিয়ে নিয়ে আসে সেই কাজটা করা যেতে পারে। রেমিটেন্সে ভর করে $46 বিলিয়ন অতিক্রম করেছে বিদেশি মুদ্রার সঞ্চয়ন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। 3 দিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে শুরু হয়েছে ব্যাংক লেনদেন। বেড়েছে কর্পোরেট গ্রাহকদের উপস্থিতি। অনেক গ্রাহক এসেছেন ডিপিএস এবং ক্রেডিট কার্ডের অর্থ জমা দিতে। ব্যাংকাররা বলছেন স্বাভাবিক সময়ের মতো ভিড় বাড়ছে। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় চলতি সপ্তাহে 3 কর্মদিবস লেনদেন চলবে। আজ সোমবার, আগামীকাল মঙ্গলবার এবং বৃহস্পতিবার ব্যাংক খোলা থাকছে। লেনদেন হবে সকাল 10টা থেকে দুপুর 2:30 পর্যন্ত, আর আনুষঙ্গিক কাজের জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল 4টা পর্যন্ত। বুধবার সব ব্যাংক বন্ধ থাকবে। এর আগে কঠোর বিধিনিষেধে ব্যাংকগুলোতে লেনদেন চলেছে সকাল 10টা থেকে দুপুর 1:30 পর্যন্ত। 1 জুলাই থেকে লকডাউন শুরু হলে শুক্রবার এবং শনিবারের মতো ব্যাংক বন্ধ থাকে রোববারও। তবে ঈদ উপলক্ষে লকডাউন 8 দিনের জন্য শিথিল করলে রোববার খোলা রাখা হয়। ট্রানজ্যাকশন এগুলো থাকে, টাকা উত্তোলন, টাকা জমা দেওয়া, এগুলো আর কি, এগুলোর জন্যই আসা। আসলে ব্যাংকে তো প্রত্যেকের আসতেই হয় কম বেশি, তবে সপ্তাহে 3 দিন না 5 দিনই খোলা রাখা উচিত। বিজনেস অ্যাকাউন্টের পাশাপাশি ডিপোজিট অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রেই মূলত বেশি গ্রাহক আসতেছে। আর যেহেতু কিছু ব্যবসা প্রতিষ্ঠান তো আগে থেকে খোলা ছিল, অর্থাৎ ওভারঅল দেখা যাচ্ছে যে মোটামুটি আমাদের যে ফুল ট্রানজাকশনই হচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 ম্যাচ টি20 সিরিজের জন্য 17 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। ইনজুরির কারণে দলে নেই তামিম ইকবাল। পারিবারিক কারণে ছুটিতে আছেন মুশফিকুর রহিম, আমিনুল ইসলাম বিপ্লব এবং লিটন দাস। স্কোয়াডে ফিরেছেন শেখ মাহাদি হাসান, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত এবং রুবেল হোসেন। মাহমুদুল্লাহ রিয়াদের অধিনায়কত্বে দলে আছেন সৌম্য সরকার, নাইম শেখ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হাসান, শামীম হোসেন, সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মাহদি হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিথুন, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত এবং রুবেল হোসেন। অবশেষে জানা গেল বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দলের অধিনায়কের নাম। ম্যাচের একদিন আগে চূড়ান্ত করা হয়েছে অজিত দলাপতি। সফরকারীদের নেতৃত্ব দেবেন ম্যাথু ওয়েব। এর আগে হাঁটুর চোটে পড়ে উইন্ডিজ সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তার বিকল্প হিসেবে সেই সিরিজে দায়িত্ব পালন করেন অ্যালেক্স ক্যারি। এবার তার পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে ম্যাথু ওয়েডকে। এর আগে মাত্র একটি টি20তে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন তিনি, সেটিও ভারতের বিপক্ষে। এদিকে চোটের কারণে আরও এক ক্রিকেটারকে হারালো অস্ট্রেলিয়া। সাইড স্ট্রেইন ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেলেন পেসার রাইলি মেরেডিথ। তার পরিবর্তে স্কোয়াডে যুক্ত করা হয়েছে ন্যাথান এলিসকে। হঠাৎ করেই অধিনায়কত্ব পেয়েছি, ঠিক যেমন ভারতের বিপক্ষে ঘরের মাঠে দ্বিতীয় টি20 করতে হয়েছিল। তবে এখানে চ্যালেঞ্জটা ভিন্ন। বিশ্বকাপের আগে আসলে নিজেদের গুছিয়ে নিতে হবে। ফলাফল যাই হোক, তৈরি হওয়ার বড় সুযোগ এটা। আশা করি সেটা সবাই কাজে লাগিয়ে সেরা ফলটাই আনবে। দর্শক, মিরপুরের দ্বিতীয় দিনের মতো অনুশীলন সম্পন্ন করেছে অস্ট্রেলিয়া। সেখানে আছেন আমাদের সহকর্মী তাহমিদ অমিত। তার কাছে যাচ্ছি এবার। তাহমিদ অমিত, আপনার কাছে জানতে চাই, নতুন অধিনায়ক হিসেবে ম্যাথু ওয়েড আজকে মাঠে এসেছিলেন, তো কেমন দেখলেন অনুশীলন পর্ব? অস্ট্রেলিয়া অধিনায়ক আজকে অনুশীলন ম্যাচ, যেটা বলি সবসময় পেশাদার দল বলতে যা বোঝায়, খুব সুন্দর করে সকালবেলা তাদের প্রেস মিট শেষ করে ফেলেছে। অনুশীলন করেছিল ঠিকভাবে 3 ঘন্টা। এবং যে বায়া বাবল নিয়ে অনেক কথা, অনেক খুঁতখুঁতে অস্ট্রেলিয়া, তার মানে ক্রিকেটাররা খুঁতখুঁতে নয়, যিনি দায়িত্ব আছেন বায়া বাবলের তিনি আসলে দেখেন যে ঠিকভাবে সব কিছু হচ্ছে কিনা। আমাদের কাছে এটা একটু লাগে, যে মানে হয় যে বেশি বেশি করছে, কিন্তু এটি নিয়ম, যার যেটি দায়িত্ব আছে তারা সেই কাজটি ঠিকভাবে করার চেষ্টা করেন। আমাদের কাছে এটা অনেকটা বাড়াবাড়ি মনে হয়, কিন্তু যার কাজ সেটি তারা করে।
একটা দুঃসংবাদ আছে, আমি জবাব বলতে চাই। এখন বৃষ্টি নেমেছে, বাংলাদেশ দল কিন্তু একটু পরে অনুশীলন করবে, তার আগে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, অর্থাৎ বাংলাদেশ দল হয়তো বা এরকম বৃষ্টি চললে বাইরে অনুশীলন করা নাও হতে পারে। একই সঙ্গে একটা শঙ্কার বিষয় আছে, এই বৃষ্টি যেমন আজকে সকালবেলা কোনো বৃষ্টি ছিল না, রোদ ছিল, এই যে দিন বাড়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনাটা বাড়ছে। একই কালকে যে ম্যাচ টাইম রয়েছে সন্ধ্যা 6টায়, তখন প্রায় 50% বৃষ্টির সম্ভাবনা আছে কালকেও এই সময়টাতে। অর্থাৎ যদি এরকমই ঘটে তাহলে কিন্তু দুঃসংবাদ মানে ক্রিকেট ভক্তদের জন্য। এত বড় আয়োজন, এত বিশাল কিছুর আয়োজন হচ্ছে অস্ট্রেলিয়া বাংলাদেশ সিরিজ 4 বছর পর, আগে তো টেস্ট হয়েছিল, এবার টি-20 ম্যাচের প্রথম সিরিজ হচ্ছে, তাই সব আয়োজন কিন্তু ভেস্তে যেতে পারে বৃষ্টিতে। নিশ্চিতভাবে দর্শকরা সবাই চাইছেন অন্তত ম্যাচ টাইমের সময়, আমরা জানি যে এখানকার গ্রাউন্ডস কিন্তু খুবই ভালো, মাত্র 1 ঘন্টার সময় যদি পাওয়া যায়, বৃষ্টি যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু খেলা সম্ভব। নিশ্চিত ভক্তরা সেই অপেক্ষায় আছেন যে বৃষ্টিটা যেন অন্তত ম্যাচের সময় না হয়। নিশ্চয়ই আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য তাহমিদ আহমেদ। 2 বছর আগে যাকে হারিয়ে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপের পদক জিতেছিলেন রোমান সানা, সেই ইতালিয়ান আর্চার নেসপোলি টোকিও অলিম্পিক জিতলেন রৌপ্য পদক, যা রোমান সানার আক্ষেপ বহু গুণ বাড়িয়েছে। প্রশ্ন উঠেছে, সেই নেসপোলি পারলে রোমান সানা কেন নয়? দরকার শুধু সঠিক পরিকল্পনা এবং তার বাস্তবায়ন। এদিকে ট্র্যাকে জহির রায়হানের হতাশায় মোড়ানো পারফরমেন্সে শেষ হলো বাংলাদেশের টোকিও অলিম্পিক পর্ব। হার জিত নয়, অংশগ্রহণই বড় কথা। ক্রীড়াঙ্গনে বহুল প্রচলিত এই বাক্যটি বরাবরের মতো এবারও বাংলাদেশের একমাত্র সম্বল। টোকিও অলিম্পিকে নিয়ম রক্ষার অংশগ্রহণের শেষটিও ছিল হতাশায় মোড়ানো। ট্র্যাকে 47 জনের মধ্যে 44তম হয়েছেন জহির রায়হান। একই গল্প সাঁতার ও শুটিং ইভেন্টেও। তবে ব্যতিক্রম কেবল আর্চারি, যেখানে শেষ শটের আক্ষেপ সঙ্গী রোমান সানা ও দিয়া সিদ্দিকির। বিশেষ করে রোমান সানার সেই আক্ষেপ এবার পরিণত হলো আফসোসে, কারণ মাউরো নেসপোলি জিতেছেন রিকার্ভ এককের রৌপ্য পদক। 2019 সালে ইতালির এই আর্চারকেই হারিয়ে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ জিতেছিলেন রোমান। সেবার নেসপোলিকে হারিয়েছিলেন 7-1 সেট পয়েন্টে। মাত্র 2 বছরের ব্যবধানে সেই নেসপোলি জিতলেন অলিম্পিক রৌপ্য, আর রোমান সানার স্বপ্নযাত্রা থেমেছে দ্বিতীয় রাউন্ডে। অথচ বাছাই পর্বে 662 স্কোর করে 17তম হয়েছিলেন বাংলাদেশের এই পোস্টার বয়। বিপরীতে 658 স্কোর করে 24তম হয়েছিলেন নেসপোলি। সেই নেসপোলি যদি রৌপ্য জিততে পারেন, তাহলে রোমান সানা কেন নয়? দরকার শুধু সম্ভাবনার যথার্থ প্রয়োগ। তা না হলে কি হবে সেই দৃষ্টান্ত খুব বেশি পুরনো নয়। কমনওয়েলথ গেমসে ভারতের অভিনব বিন্দ্রাকে হারিয়ে স্বর্ণ জেতা আসিফও হারিয়েছিলেন অকালেই, আর বিন্দ্রা স্বর্ণ জিতেছেন তার পরের আসরেই। তাই একটাই চাওয়া, শুটার আসিফের পরিণতি যেন না হয় আর্চার রোমান সানার। তার সম্ভাবনাকে কাজে লাগিয়ে সেই প্রায়শ্চিত্ত করতেই পারে দেশের ক্রীড়াঙ্গন। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। এদিকে অলিম্পিকে প্রথম ভারতীয় নারী অ্যাথলেট হিসেবে ব্যক্তিগত বিভাগে 2টি পদক জিতে ইতিহাস গড়লেন শাটলার পি.ভি. সিন্ধু। চলতি আসরে সেমিফাইনালে বিশ্বের 1 নম্বর তারকা তাইজুর কাছে হেরে যান তিনি। এরপর ব্রোঞ্জের লড়াই তার প্রতিপক্ষ হে বিং জিয়াও তাকে 21-13 এবং 21-15 ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জেতেন সিন্ধু। এর আগে 2016-তে রিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। ভারতের প্রথম নারী অ্যাথলেট হিসেবে এই কীর্তি গড়েন সিন্ধু। তবে ভারতীয় হিসেবে দ্বিতীয়, তার আগে এমন কীর্তি ছিল কুস্তিগির সুশীল কুমারের। 2008 বেইজিং অলিম্পিকে ব্রোঞ্জ জেতার পর 2012 লন্ডন অলিম্পিকে জেতেন রৌপ্য। দর্শক, এই সঙ্গে দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি, আর পরের ঘন্টায় আপনাদের সংবাদ নিয়ে ফিরছেন শাওন দত্ত। তবে যাবার আগে আবারও মনে করে দিতে চাই, আপনার ঘরে বাইরে যেখানেই থাকুন কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আপনার হাত খুব ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। আমাদের সঙ্গে থাকুন।